কাজ আরম্ভ করেছি, রং চলছে, এর মধ্যে শোনা গেল যে ওই বাঘ পার হয়েছে, বাঘ পার হয়েছে। বাঘ এসে ওই লুকিয়ে আছে ঘরের মধ্যে। আমরা ঘর ছেড়ে দিয়ে অন্য ভালো ঘরে সাবধান হয়েছি, দেখা যাচ্ছে আমাদের বাড়ির ভিতরে বাঘ রয়েছে। এক হরিণ এসে রাস্তার বাড়ে ছুটে মুটে যেয়ে ধরে আমরা ফরেস্টের কাছে তুলে দেওয়া হয়েছে। বিশ্বকর্মা প্রতিমা অনেকগুলো দেখছি, আর এই মনসা ঠাকুরের একটা প্রতিমা বানাচ্ছেন দেখছি। আমি ছোট কালের থেকে 9 বছর বয়সের থেকে আমি গুরু ধরে কাজ শিখে আচ্ছা আচ্ছা, কাজ আরম্ভ করেছি। নমস্কার বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি সুন্দরবন ছোট মোল্লাখালী কোস্টাল থানার জেমসপুর গ্রামে। আমরা এখন এমন একজন মানুষের সঙ্গে কথা বলবো, উনি দীর্ঘদিন ধরে প্রতিমা শিল্পের সঙ্গে যুক্ত। সারা বছর ধরে তিনি বিভিন্ন রকমের প্রতিমা বানিয়ে থাকেন। জঙ্গল তীরবর্তী এলাকা যেহেতু, এখানে প্রায় সময় লোকালয়ে বাঘ চলে আসে বা হরিণও চলে আসে, বন্য শুয়োরও চলে আসে। তো এই সমস্ত ঘটনার কথা ওনার মুখ থেকে আমরা সরাসরি শুনে নেব। প্রথমে জেনে নেব আপনার নাম। দয়াল কৃষ্ণ শীল। আপনি তো দীর্ঘদিন ধরে এই প্রতিমা শিল্পের সঙ্গে যুক্ত আছেন এবং সুন্দরবনের এই প্রত্যন্ত গ্রাম জেমসপুরে আপনি সারা বছর ধরে প্রতিমা তৈরি করেন। প্রথমে যেটা জেনে নেব যে কত বছর আগের থেকে এই প্রতিমা বানানোর কাজ শুরু করেছিলেন? আমি খুব ছোট কালের থেকে এই কাজ শুরু করেছি। আমি ছোট কালের থেকে 9 বছর বয়সের থেকে আমি গুরু ধরে কাজ শিখে আচ্ছা আচ্ছা কাজ আরম্ভ করেছি। তার আগে আমি একা একা কাজ করতাম। মাটিতে আমার জীবন ছিল, মানে খেলাধুলো সব মাটির উপর। গুরু কে ছিলেন? গুরু ছিল শ্রী অন্নদা মিস্ত্রি। পরস্পরের 4-5টা গুরুর কাছে আমি ঘুরছিলাম কাজের ন্যাক নিয়ে, যে এরপরে আমি আর একটুখানি কি করতে পারি। সারা বছর ধরে যেহেতু আপনি প্রতিমা বানান, তো কোন কোন ঠাকুরের প্রতিমা আপনি সাধারণত এখানে তৈরি করেন? আমি এখানে প্রথম বনবিবি, এখানে সুন্দরবন এলাকা, এখানে বনবিবি পূজায় খুব ন্যাক ছিল। মানুষেরা কাঁকড়া, মাছ কাঁকড়া ধরতে যেত, তারা মানসিক টানসিক করতো যে আমরা ভালো মতো কাজ করে ফিরে আসলি মায়ের খামারের থেকে পুজো দেব, মা বনবিবির পুজো দেব। তা এইসব কাজগুলো করতাম। তারা বাড়ি এসে ওই প্রতিমা অর্ডার দিত, তাই সেই সব কাজগুলো বেশি করতাম। মানে এই এলাকায় তো প্রচুর বনবিবি মন্দির দেখা যায় এবং জঙ্গলজীবী মানুষ যারা নিয়মিতভাবে সেই বনবিবির থানে পুজো দিয়ে জঙ্গলে যান। তো এই বনবিবি পুজোটা কি মাসে হয়? ওটা হয় পৌষের শেষ, প্রথম মাঘ মাসে, মাঘ মাসের পয়লা। তো বনবিবি প্রতিমা ছাড়াও আর কি কি প্রতিমা? বাস্তব পুজো যাতায়াত হাজত বলে, ওইটাই হচ্ছে এই বনবিবির সিজনে হয়। আর সরস্বতীর সিজনে সরস্বতী হয়। তারপর বড় প্রতিমা অর্ডার থাকে, দুর্গা প্রতিমাও করতাম, এখন একটু কম করি। তারপরে কালী ঠাকুর, তারপর এমনি লক্ষ্মীনারায়ণ, যখন যা হয় যজ্ঞ হলে তখন রাধা কৃষ্ণ করা হয়, বিভিন্ন ঠাকুরের কাজ। আর এখন যে প্রতিমাগুলো দেখছি, এখন যেহেতু বিশ্বকর্মা পুজো সামনে, বিশ্বকর্মা প্রতিমা অনেকগুলো দেখছি, আর এই মনসা ঠাকুরের একটা প্রতিমা বানাচ্ছেন দেখছি। এই প্রতিমাটা শুরু থেকে শেষ পর্যন্ত বানানোটা তো অতটা সহজ কাজ নয়। তো আপনি যদি একটু বলেন দর্শকদের জন্য যে একদম শুরু থেকে কিভাবে খড় বাঁধা থেকে শুরু করে, কাঠামো থেকে শুরু করে কিভাবে শেষ পর্যন্ত কাজটা করেন? আগে ঠাকুর সেট করার জন্য একটা জায়গা তৈরি করতে হবে, একটা আসন তৈরি করতে হবে, মানে একটা কাঠামো তৈরি করতে হবে। এই যে কাঠের কাঠামোর উপরে ঠাকুরটা বানাতে দাঁড়িয়ে থাকবে, বসানো থাকবে। তারপরে তাতে খোঁটা বসিয়ে, তারপরে খড় সুতলি দিয়ে ওই ঠাকুরটার সেখানে সেটিং করতে হবে, বা কি ঠাকুর হবে সেই ঠাকুরের ভাব আনতে হবে, বা ওই খড়ে তৈরি করতে হবে। তারপরে মাটি লাগাতে হবে।
আচ্ছা আচ্ছা, এবার মাটিটা কি সাধারণ মাটি না কি মাটি মাটি ব্যবহার এই করেন? সাধারণ মাটি বলতে মাটি তৈরি করতে হয় যে মাটিগুলো আঠা মাটি, আচ্ছা, সেই মাটি, এঁটেল মাটি এঁটেল যেটা মাটি সেটা। যেটা, হ্যাঁ এঁটেল মাটিটা হালকা করে হুম, এই খড়টা ঢেকে দেওয়ার মতো প্রথম ঢেকে দিতে হয়, হালকা মাটি ওই হ্যাঁ। যেমন ঢেকে দেওয়া আছে ও আচ্ছা, ওই প্রথমে হালকা করে হালকা করে মাটিটা ঢেকে দেওয়া ঢেকে হয়। দেওয়া। হ্যাঁ, তারপরে ওই আকার ইঙ্গিত ভঙ্গিটা সেইগুলো করার জন্য। পরে ওই ঘুষো মাটি দেওয়া হয়, তুষ মাটি দেওয়া হয়, মানে মাটির সঙ্গে তুষ মিশিয়ে হুম, হুম, বা দেওয়া হয়, ঘুষো মিশিয়ে ওই ঘুষো মাটি বা তুষ মাটি করা হয়। করা হয়। সেই আচ্ছা, মাটিটা বানিয়ে এবারে ওইটা হুম, মানে বডি সম্পূর্ণ যেখানে যেরকম পতঙ্গ হবে, হুম, যে ঠাকুরের যে ভাব হবে হুম, সেইগুলো ওই মাটিতে করানো হয়। হুম, তারপরে মাটিতে দেওয়া হয়ে গেলে হুম, মুখ লাগাতে হবে, হুম, তারপর তারা হাতের আঙুল লাগাতে হবে, হুম, পায়ের আঙুল লাগাতে হবে। হুম, লাগানোর পরে এইবারে বালি মাটি আমরা নদীর চরের থেকে আনি নিই, কোনো জায়গায় বালি মাটি থাকলে সেখান থেকে গাড়ি ভরে লেবার ধরে আনিয়ে নিই, আচ্ছা, 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 আনিয়ে নিয়ে সেই মাটিটা এনে ওই মাটি তৈরি করে ওর উপরে পালিশ হবে অল বডিটা, আচ্ছা, আচ্ছা, বেলে মাটি দিয়ে হ্যাঁ পালিশ হবে। পালিশ হবে। আচ্ছা, হওয়ার পরে হুম, যখন শুকিয়ে যাবে হুম, তখন শিরীষ কাগজ ব্যবহার করা হয়, কোনোটা শিরীষ কাগজ ব্যবহার করা হয় না, এমনি সমান হয়ে যায়। আচ্ছা, আচ্ছা, তারপরে একটা আঁটিল মাটির একটা ঘোলা মাটি তৈরি করতে হবে, একটু হালকা করে, আচ্ছা, 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 গাঢ় না, সেটা হালকা থাকবে, হুম, রঙের মতো ওর ওপরে একটা প্রলেপ দিয়ে প্রলেপ দেওয়া দিতে হবে। হবে, স্প্রেও দেওয়া যাবে, তুলি টেনেও দেওয়া যাবে। হুম, হুম, এবার ওটা শুকিয়ে গেলে হুম। এবার রং স্প্রে করা হয়, কেউ তুলিতে করা হয় কোনো সময়, আগে তো তুলিতে বেশিরভাগ করতেন, এখন স্প্রেও করেন। স্প্রেও করি, আমি তুলিতে বেশি কাজ করি। হুম, হুম, প্রাইমার, সাদা প্রাইমার মারিয়ে দিয়ে হুম, এইবারে যেখানে যে রং করার দরকার সেই রংটা তৈরি করে আমরা যোগ করে তৈরি করে আচ্ছা। ওইটা ওই যে রং সহ বা তার পরবর্তীকালে বিভিন্ন সোলার বা ডেকোরেশনের যে জিনিস বা ড্রেস, হ্যাঁ কাপড়, ওগুলো এগুলো কোথা করানো, দিয়ে কেনেন? ওগুলো আমরা কলকাতার থেকে আনানো হয়, হুম, প্লাস আমাদের নিকটতম ক্যানিং বসবায় পাওয়া যায় এগুলো? পাওয়া যায়, হ্যাঁ। যেগুলো না থাকে সেগুলো আমরা অর্ডার দিই, হুম, তারা এনে দেয়। হুম। মানে এ তো অনেক সামগ্রীর ব্যাপার, হ্যাঁ মানে হ্যাঁ ডেকোরেশনের জিনিসপত্র, অনেক তারপরে বিভিন্ন অলংকার রয়েছে, মাথার মুকুট রয়েছে। হুম। ওই যে চালাটা করা হয়েছে হুম, হুম। ওরও কলকা ডিজাইন আছে। আচ্ছা, এই এখানে কলকা ডিজাইন হবে হুম, হ্যাঁ চালার ওখানে। হ্যাঁ কলকা ডিজাইন আচ্ছা, আচ্ছা। এখন তো আমরা অনেক কাজ কম করে। প্রতিমা দেখছি, হ্যাঁ কিন্তু বিভিন্ন সিজনে আরো অনেক সংখ্যা তো অনেক বেশি হ্যাঁ থাকে। হ্যাঁ তো এই একার পক্ষে এই এত প্রতিমা, আপনি একা সব কাজই তো একা হবে না। আপনার স্ত্রী হ্যাঁ সহযোগিতা করেন। তারপরে আমি যদি প্রয়োজন হয় বাইরের থেকে কারিগর পয়সা দিয়ে আনিয়ে আচ্ছা, কাজ করানো হয়। বিক্রির বিষয়টা, আচ্ছা আচ্ছা। দামের বিষয়টা যদি একটু বলেন। আমাদের কম আছে। হুম, কেন কম আছে? হুম, শহর এলাকায় সব কেনাকাটার উপরে করতে হয়। হুম, যেমন খড়, তারপরে কাঠকুটো কিছু কিছু কিনতে হয়, হুম, মানে তবু বাড়ির কাঠকুটো হয়, তা বাড়ির কাঠ হুম, কাটে আমরা কাজের মতো তক্তা কিংবা বাটাম তৈরি করে নিলাম, হুম, আমরা লাগিয়ে দিলাম, হুম। এইগুলো সহজ। তারপরে সুতলি, কিছু কিছু সুতলি বাঁশ বাইরে থেকে কিনে কেটে লাগাতে হয়। কিছু কিছু জিনিস বাড়ির থেকেই সংগ্রহ করেন আপনি। রেডিমেড ঠাকুর খুব কম করা হয়, আমরা অর্ডারই ছাড়া এখানে কাজ বেশি হয় না। আচ্ছা, আচ্ছা। জঙ্গলের একেবারে পার্শ্ববর্তী হ্যাঁ গ্রাম, এই একেবারে জেমসপুর গ্রাম, হ্যাঁ যে বিষয়টা আমরা শুনি যে এখানে প্রায় সময় আগে লোকালয়ে বাঘ চলে আসতো, হ্যাঁ হ্যাঁ হরিণ চলে আসতো, হুম, শুয়োর চলে হুম, আসতো। তো একটা ঘটনা ঘটেছিল আচ্ছা যে একটা হরিণ ওই বন্যার সময় লোকালয়ে এসেছিল। হুম। সেই ঘটনাটা যদি একটু বলেন। মানে এইসব কাজ করতে করতে এমন সময় ধরুন সন্ধ্যার পরে কাজ, হয়তো আমরা রাত 1টা 1:30 2টো পর্যন্ত কাজ করতে হয়, ওই কাজগুলো করতে পারতাম না। এমনও দেখা যাচ্ছে কাজ আরম্ভ করেছি, রং চলছে, হুম, এর মধ্যে শোনা গেল যে ওই বাঘ পার হয়েছে, বাঘ পার হয়েছে। বাবা। কোথায় বাঘ পার হয়েছে, এই আর কাজ হলো না, ওই
কেউ ঘরে দরজা দিয়ে, হুম, তখন তো পাকা বাড়ি ছিল না, সব হ্যাঁ খেড়ে বাড়ি, হ্যাঁ সব ওই ঘরের দরজা টরজা দিয়ে সব ভয়ে আর কাজ হতো না, এইরকম ধরনের কাজ করতাম। বাবা তারপরে দিবায় হ্যাঁ দেখা যাচ্ছে যে হঠাৎ এক বাঘ পার হয়ে আর যেতে পারলো না, থাকি গেল, তার উপরে লোকজন মানে দেখার জন্য। লোকালয়ে হ্যাঁ, থেকে গেল। হ্যাঁ। এইবারে তারে তাড়ামাড়া করে সে ফরেস্টে সংবাদ টাংবাদ দিয়ে তারে হুম, ধরে টরে নিয়ে গেল। এরকম ধরনের অনেক অনেক নজির আছে আমাদের। হুম, একবার খুব বুড়ি বন্যা হলো, হঠাৎ বুড়ি দিল বন্যায়, হুম, একদম জলাশয়ময়। এইবারে আমরা আসি, ইতিমধ্যে দেখা যাচ্ছে হরিণ আর কত জিনিসপত্র, গরু বাছুর ছাগল হাঁস মুরগি সব মরে, সব সাঁতরিয়ে মাতরিয়ে এখানে ওখানে যাচ্ছে। এক হরিণ এসে রাস্তার বাড়ে এসে গেছে, আমরা যেয়ে তারে ছুটে মুটে যেয়ে ধরে আমরা বলছে যে ধরো ধরো, ফরেস্টে দিয়ে দিতে হবে। এইবারে ওরা সংবাদ দিলে এসে নিয়ে যাবে, হুম। আর আমরা বাঁচানোর জন্য তারে ধরে নিয়ে। মানে কৌতূহলী লোকজন তো পিছনে ধাওয়া করেছিল হ্যাঁ, নিশ্চয়ই, হ্যাঁ, গ্রামের প্রচুর লোকজন। হ্যাঁ, হ্যাঁ, ধাওয়া করেছিল তারা ধরার জন্য। তা আমরা সেইটে যে তাদের কাছে না দিয়ে আমরা ওই ফরেস্টের কাছে তুলে দেওয়া হয়েছিল। বাঘ এসে ওই লুকিয়ে আছে ঘরের মধ্যে, আমরা ঘর ছেড়ে দিয়ে অন্য ভালো ঘরে, যার ভালো ঘরটা যা তার কাছে যেয়ে আমরা সাবধান হয়েছি, দেখা যাচ্ছে আমাদের বাড়ির ভিতরে বাঘ রয়েছে। তাই হ্যাঁ, এইরকম ধরনের নজির অনেক আছে। দুটো একটা বাড়িতে দেখা যেত যে বারান্দায় রেলিং বা পাঁচিল থাকতো, আপনাদের তো রেলিং বা না, পাঁচিল না, ছিল না, না, যার ফলে ভয়টা বেশি ছিল, ভেসে ছিল। যে কোনো সময় বাঘ ঘরের ভিতরে চলে আসতে পারত। তারপরে আমরা ঘরে যেতে দিয়ে আমরা পরে যখন ঘরের ভিতরে যাব বলে ধারণা করেছি, জল টল কমে গেছে, হুম হুম তা দেখা যাচ্ছে যে এমনি সাপ, জঞ্জাল বাজা ঘরের মধ্যে ঢুকে থাকে, সেই সব পরিষ্কার করার জন্য অনেক বিপদাপূর্ণই কাজ করা হয়েছে। তা দেখা যাচ্ছে যে সব ওই ভয়াবহত তো বাঘ, তারপরে ওই জঙ্গলের যে বাঁদর থাকে, হ্যাঁ গাছে বাঁদর থাকে, ওই বাঁদর ওই ঘরে আড়ার উপরে তাই পাওয়া গেছে। উঠে পলিয়ে পড়েছে? আছে ওই জঙ্গলে, তো জলাশয়ময় যখন হয়ে গেছে, আচ্ছা আচ্ছা, ওরাও হ্যাঁ, প্রাণ বাঁচানোর জন্য চলে হ্যাঁ, এসেছিল। ওই তখন হরিণ বাঘ ওই সব এসে থাকতো। হ্যাঁ তারপরে যাওয়ার আগে, জল কমে গেলে যাওয়ার আগে হয়তো আমরা যা সেই জায়গায় যেয়ে দেখি যে ওই আছে, তখন ছুটে মুটে পলিয়ে আবার তাদেরকে সরিয়ে না দিয়ে আমরা ঢুকতে পারিনি। এরকম নজির আছে। যেমন এই পাথরপাড়ায় আমাদের এখানে রাইচর মিস্ত্রি বাড়িতে যে বাঘটা ধরে নিয়ে গেল, ক্ষয়ক্ষতিটা করিনি। হুম, 13 নম্বরে সন্ধ্যেবেলা পাশে দুই একখান বাড়ি পড়ে, সেখানে প্রাইভেট পড়ে, হুম, সেখানে প্রাইভেট পড়তে যাচ্ছে, তার যাওয়ার সময় ওই নদী রাস্তার ওধার থেকে তারে ধরে তুলে নিয়ে গেল। তাই? হ্যাঁ, এই যে রপ্তান, হ্যাঁ হ্যাঁ, রপ্তানদের বাড়ি তো খুব দিন কাটাতে আতঙ্কের হতো। উপর কাজ করতো। যে সন্ধ্যা হলেই ভয়। কিছু না একটা ঘটনা ঘটে যায়। আপনার এখন বয়স কত হলো? আমার বয়স এখন 78 চলছে। বাপরে বাপ। তো এই বয়সে আপনি এখনো এত সুন্দর নিখুঁতভাবে প্রতিমা বানিয়ে যাচ্ছেন, এটা মানে সত্যি প্রশংসার দাবি রাখে। আমরা ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে এরকম নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।